পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বুঝতে পেরেছিল যে জামাত শিবির একটা কিট। ৭১-এর পরেও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে জামাত শিবির একটা কিট। যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে মনে হয় না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত। নৌকাকেও দেখেছি, ধানের শীষকেও দেখেছি, আমরা তাদেরকেও দেখেছি। কেউ যুদ্ধ অপরাধী, কেউ স্বৈরাচার, কেউ মুক্তিযোদ্ধা। যারা বাংলাদেশ থেকেই চায় না, তারা বাংলাদেশের মানুষের ভোট চায় কিভাবে? ঘৃণা লাগে না? যে জায়গা জামাতের ছোঁয়া লাগে সেইখানে ইসলাম বলতে কোনো কিছু থাকে না। বাংলা নিউজের পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজকের পডকাস্টে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যাকে যুবদলের স্লোগান মাস্টার বলা হয়। নয়ন, বাংলা নিউজের পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সহ আপনার বাংলা নিউজ 24-এর যত দর্শক আছে, শ্রোতা আছে, সকলকে ধন্যবাদ। আমাকে যারা ফলো করেন, ভালোবাসেন, সকলকে ধন্যবাদ। নয়ন, ইতোমধ্যেই বাংলাদেশ কিন্তু নির্বাচনী ট্রেনে উঠেছে। সামনের নির্বাচনে বিএনপির সম্ভাবনা কতটুকু দেখছেন? দেখেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যে দলের ইতিহাসের সাথে রয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে দলের সাথে রয়েছে জুলাই আগস্টের আন্দোলন, যে দলের নামের সাথে রয়েছে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে দলটা হাঁটি হাঁটি পাক পা করে তিনবার বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং নেতৃত্ব দিয়েছে, সেই দলের সম্ভাবনা জুলাই আগস্ট আন্দোলনের পরে শতভাগ আশাবাদী। এটাই স্বাভাবিক, এটা বাংলাদেশের মানুষ আশা করে। যদি কোনো ষড়যন্ত্র না হয়, যদি রাষ্ট্র কোনো ষড়যন্ত্র না করে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 তারিখের পরে সরকার গঠন করবে। আপনি কীরকম ষড়যন্ত্রের আশঙ্কা করছেন? যদি 72 থেকে 75 দেখি, বাংলাদেশের একটা লুটপাট ছিল। 72-75-এর আগে 71 সংগঠিত হয়েছিল। তখন বাংলাদেশে আওয়ামী লীগ নামের একটা দল, যে দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটা তারা দেয়নি। না দিয়ে বাংলাদেশের মানুষকে আপনার বিপদে ফেলে রেখে পালিয়ে গেলেন। রাষ্ট্রকে পাকিস্তানিদের হাতে তুলে দিলেন। রাষ্ট্রের যন্ত্র যদি কারো পক্ষে কাজ করে, সেটা কি হতে পারে আপনারা 17 বছর যাবৎ দেখেছেন। যে শেখ হাসিনার পক্ষে হয়ে কাজ করে বাংলাদেশের নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপনার লয়ার কোর্ট, পুলিশ, প্রশাসন, সকল সংস্থা, সকল বাহিনী রাষ্ট্রের পক্ষে কাজ করেছে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছে। শেখ হাসিনা যেটা চেয়েছে সেটা সেইভাবে হয়েছে। এখন যে আমরা জুলাই আগস্টের পরে সকলে মিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসালাম প্রফেসর ইউনূস সাহেবকে, উনি একটি দলকে সরাসরি লিড করেন। সেটা একটি দল বলতে একটা জোট এখন, যেটা জামাত এবং এনসিপি, দুইটা দলকেই উনি সরাসরি লিড করেন। উনি দেখবেন যে জামাতের কোনো ফাইল গেলে সেই ফাইলকে উনি অকপটে হ্যাঁ বলেন। বিএনপির কোনো ফাইল গেলে উনি বলেন না, এটা তো দলীয়করণ হয়ে যাচ্ছে। জামাতের বেলায় হলে সেটা দলীয়করণ না, এনসিপির বেলায় হলে সেটা দলীয়করণ না, বিএনপির বেলায় হলে সেটা দলীয়করণ। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যে কটা আপনার উপদেষ্টা পরিষদ আছে, তারা সবাই একইভাবে, কারণ তারা সেইভাবে করেই সেট করে নিয়েছেন। দেখেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, যে দেশটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে। হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা হয়েছে। সেই দেশে একটা দল পাকিস্তানের সময় একবার, পাকিস্তানের আগে 2 বার, পাকিস্তানের পরে 2 বার নিষিদ্ধ হয়েছে এবং তাদের রাজনীতি নিয়ে টোটালি বিতর্কিত। ওই দল জন্মের পর থেকে তাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত। সেই দল এখন বাংলাদেশের নির্বাচন হবে, এতগুলা মানুষের জীবনের বিনিময়ে যে ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনতে চেয়েছি, জুলাই আগস্ট ঘটিয়েছি, সেই সময়ের পরে কি আমরা ভোটের অধিকারটা আসলে পাচ্ছি?
পাচ্ছি না। দেখেন, আপনি জানেন, আমি জানি, আমরা সকলেই জানি, সকলের মুখে মুখে একটা কথা, যে ডাকসু যেরকম ইঞ্জিনিয়ারিং করে ডাকসুতে জামাত শিবিরকে পাশ করানো হয়েছে, ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং করে জাতীয় সংসদ নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে। দেখেন, এই এই কথার পরে এই কথার পরে তো মনে করেন এই দলকে আমি মনে করি যে পাকিস্তানের আগে যারা নিষিদ্ধ করেছে, পাকিস্তানের পরে যারা নিষিদ্ধ করেছে, আমি এখন বুঝতে পারি, আমার এই বয়সে এসে বুঝতে পারি যে বাংলাদেশ হওয়ার আগে থেকে মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বুঝতে পেরেছিল যে জামাত শিবির একটা কিট। ঠিক একইভাবে ৭১-এর পরেও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে জামাত শিবির একটা কিট। এই কিটকে নির্মূল করতে চেয়েছিল। তো বাংলাদেশের মানুষের সময় এসেছে এই ষড়যন্ত্রকারী কিটদেরকে প্রতিহত করা, এবং যারা ধর্মকে, আমি মুসলমান, ব্যক্তিগতভাবে মুসলমান, আমার ফ্যামিলি মুসলমান, আমার পাড়া প্রতিবেশী অন্য ধর্মেরও লোক আছে, বাট আমার বংশের তো সবাই মুসলমান। আমরা ধর্মভীরু লোক, গ্রামের মানুষ ধর্মভীরু লোক। দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ভুল ধরেছে, তাদের দলের সাথে ইসলাম যোগ করতে পারে না। কোনো মুসলমান সেটা মেনে নেবে না। তারা বলে ধর্মের কথা, কাজটা করে অধর্মের, যেটা আল্লাহর সাথে পুরোপুরি শিরকে হয়ে যায় আর কি। যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে মনে হয় না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত। তাহলে কি এই যে আওয়ামী লীগ সরকার যে জামায়াতকে যে নিষিদ্ধের যে একটা প্রক্রিয়া গিয়েছিল, ওটা কি সঠিক ছিল? আমি শুধু আওয়ামী লীগ সরকারের কথা বলতেছি না, আমি আপনাকে বলেছি যে ২০৭১ সালের পরে আওয়ামী লীগকে দুইবার মানে নিষিদ্ধ করা যুগে হয়েছে। যুগে যে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া, ৭১ সালের পরে জামাতকে দুইবার নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের সময় জামাতকে দুইবার নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি এত ভালো মানুষই হবেন, তাহলে আপনাকে কেন বারবার নিষিদ্ধ করার প্রশ্ন আসে? কেন আপনাকে মানুষ জঙ্গি বলে? কেন আপনাকে মানুষ যুদ্ধ অপরাধী বলে? কেন মানুষ আপনাকে ধর্ষক বলে? আপনারা যে পাকিস্তানের সময়, জামাত যে পাকিস্তানের সময় আমার লক্ষ লক্ষ ভাই বোনদেরকে হত্যা করার সাথে জড়িত ছিল, এটা তো আপনি না স্বীকার করতে পারতেছেন না। আমার মা বোন তো আমার সবচেয়ে বড় আবেগের জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। আমার শত শত হাজার হাজার মা বোনকে আপনি যে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছেন এবং আপনারা নিজেরা ধর্ষণ করেছেন, এটা তো আপনি না স্বীকার করতে পারতেছেন না। তো আমি বাংলাদেশের একজন আমি কোনো দলের লোক না, আমি একজন সাধারণ নাগরিক। আমি কেন আমার মা বোনের ধর্ষকদেরকে আমি ভোট দিব? কেন আমার ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আমি ভোট কিন্তু দিব? জামায়াত তো বলছে যে আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, এবার তাদের দেখেন না, আমরা তো তাদেরকেও দেখেছি, নৌকাকেও দেখেছি, ধানের শীষকেও দেখেছি, আমরা তাদেরকেও দেখেছি। তাদেরকে দেখেছি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতে, তাদেরকে দেখেছি আমাদের ভাইদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে মুক্তি যোদ্ধাদেরকে তুলে নিয়ে আপনার পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে হত্যা করতে। আমরা এখনও দেখতেছি যে আপনারা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে তুলে নিয়ে রেপ করতেছেন। আমরা তো আপনাদেরকেও দেখতেছি। আমরা আওয়ামী লীগকেও দেখেছি স্বৈরাচার এই তন্ত্র কায়েম করার জন্য, বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করার জন্য। আমরা বিএনপিকেও দেখেছি যে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে, মুক্তিকামী জনতাকে মুক্তিযুদ্ধ করার জন্য। আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে ৯০-এর সময় দেখেছি স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনাকে প্রতিহত করার জন্য। আমরা বিএনপিকে সেটাও দেখেছি যে জুলাই আগস্ট আন্দোলনে নিজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে স্বৈরাচারে হাসিনাকে বিদায় ঘটানোর জন্য রাজপথে জীবন দেওয়ার জন্য দেখেছি, গুলিবিদ্ধ হতে দেখেছি। আমরা তো সবাইকেই দেখেছি, আমরা জামাতকেও দেখেছি, আওয়ামী লীগকেও দেখেছি, আমরা বিএনপিকেও দেখেছি। কেউ ধর্ষক, কেউ যুদ্ধ অপরাধী, কেউ স্বৈরাচার, কেউ মুক্তিযোদ্ধা, আমরা তো সবই দেখেছি। নির্বাচন আসলেই কিন্তু নানা ধরনের জরিপের তথ্য উঠে আসে। তো সেই জায়গায় আমরা যদি দেখি যে বিএনপির সম্ভাবনাই বেশি দেখা হচ্ছে, পাশাপাশি কিন্তু যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, পাশাপাশি কিন্তু জামায়াতের সম্ভাবনাও এখানে আসছে, এবং বলা হচ্ছে যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যেমন বেশি, কাছাকাছি কিন্তু ডক্টর শফিকুর রহমানও রয়েছেন জামায়াতের আমির। তো এর আগে যদি আমি বলি যে বিভিন্ন যে এখন পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সবচেয়ে বেশি জামায়াত একবারে আসলে ৩০টির বেশি আসন কখনো পায়নি। তো সেই জায়গা থেকে ৩০ থেকে একেবারেই সংখ্যাগরিষ্ঠতা, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করছেন
এবারের নির্বাচনে জামায়াত আপনাদের কেমন প্রতিপক্ষ, যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই? আমরা নির্বাচন মানেই কিন্তু দেখি যে বিএনপি আওয়ামী লীগের একটা লড়াই। দেখেন- এবার কি আপনাদের সাথে সেরকম ফাইট দিতে পারবে জামায়াত? দেখেন, জীবনে বাঘ নাই সে বনে শিয়ালি বাঘ, ঠিক আছে? জামাত আপনি যে বলতেছেন যে 30টার উপরে আসন পায়নি, সেই 30টা পেয়েছে কখনো আওয়ামী লীগের উপরে ভর করে, কখনো বিএনপির উপরে ভর করে জোটে গিয়ে। এককভাবে কোনো আসন থেকে জামাত কোনো প্রার্থী জামানত নিয়ে ফিরে আসতে পেরেছে আমার জানা নেই। আপনি যাকে বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে মনে করতেছেন যে জরিপে সে প্রধানমন্ত্রী হবে, দেখেন এদেশের দুইটা দল সবচেয়ে বড় দল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। এর পরবর্তী সময়েই আসে জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিরকে আপনি রাজনীতি করতে ঠিকমতো দিলেন না, ঠিক আছে? জাতীয় পার্টিকে মানে একটা কোলঠাসা করে দিলেন, অন্তর্বর্তীকালীন সরকারই দিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না, কার্যক্রম নিষিদ্ধ করলো, তাহলে নির্বাচন করতে দিলেন না। থাকলো বিএনপি। বিএনপির পাশে ওই জামাতকে, এই স্বাধীনতা বিরোধী শক্তিকে এনে দাঁড় করাবে দেখেই অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা ন্যারেটিভ তৈরি করে, সবসময় ন্যারেটিভটা তৈরি করে। আপনি যাকে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলতেছেন, আপনি বলেন তো যে তার জীবনে সে অনেকবার নির্বাচন করেছে, সে কোনো আসনে পাশ করতে পেরেছে, এরকম কোনো রেকর্ড আছে? আমার জানা নেই। আপনাদের কাছে থাকলে আপনারা গণমাধ্যমকে দেখাবেন। এরপরে প্রশ্ন আসতেছে যে জরিপ। এই জরিপ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে দেখেছি। আপনারা যদি, আমি বারবার একটা জিনিসই বলতে চাচ্ছি যে যেমন দেখেন আমার নিজ জেলা মাগুরায় কালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং যুবদলের সাধারণ সম্পাদক, তাকে অন্যায়ভাবে তার বাড়িতে অস্ত্র দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। ঠিক একই সময় একটা লোক পুলিশকে মানে জাস্ট থানায় দেখতে গেছে, তাকে আবার গ্রেপ্তার করা হলো। এরকম আমার কাছে মনে হয়েছে যে 2014 সালে আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন আমাকে দেখতে গিয়ে 31 জন অ্যারেস্ট হয়েছিল, জাস্ট দেখতে গেছে। এত তো জানে না যে গেলেই অ্যারেস্ট করবে। আমি ঠিক একইভাবে প্রশাসনের ভূমিকা দেখতেছি। হাসিনার সময় যেরকম প্রশাসন ছিল, এখন ঠিক একইভাবে প্রশাসন এরকম একটা নীল নকশা আঁকতেছে। আমি 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন দেখেছি, যে সংসদ নির্বাচনে খুব সুপরিকল্পিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল। বিএনপির তৎকালীন চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমরা যে সব অন্যায় করেছি আপনি সেই সব অন্যায়কে বৈধতা দেবেন, আপনি ক্ষমতায় বসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন সেটার সাথে আপোষ করেন নাই, তখনই তার নাম চলে এসেছিলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন করলো কি, হাসিনাকে ক্ষমতায় বসালো। রাষ্ট্রের প্রধান যদি চায় কোনো দলকে ক্ষমতায় বসাবে, এটা মানে শতভাগ সম্ভব। তো একইভাবে আমরা দেখতেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে একটা দলকে পরিকল্পিতভাবে ক্ষমতায় বসানোর জন্য আপনি সারা বাংলাদেশে একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছে যে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে জামাত ক্ষমতায় আসবে। জামাতের ভোট কয়জন? আমি যে আপনার স্টুডিওতে বসে আছি, আপনার যদি কর্মকর্তাদেরকে, এমপ্লয়ীদেরকে ডাকা হয়, ডাকার পরে আমি যদি এখানে জিজ্ঞেস করি যে আপনারা বিএনপি কয়জন আছেন, দেখবেন যে যদি 70 জন লোক থাকে তার 68 জন বলবে বিএনপি, 2 জন বলবে অন্য দল, 2 জন হয়তো 1-2 জন বলতে পারে জামাত, তাও নাও বলতে পারে, না বলার সম্ভাবনাই বেশি। কিন্তু সেই দলকে আপনারা সামনে নিয়ে আসছেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে প্রধানমন্ত্রী হওয়া, এটা মানে জাস্ট একটা মব সৃষ্টি করা, জাস্ট একটা মানে সাইকোলজিক্যালি আপনাকে পুশ করে দেওয়া যে আপনার কম্পিটিটর অমুক। আমি তো এদেরকে কম্পিটিটর মনে করতেছি না, আর আমি এদেরকে মানতেই চাই না। যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলেছে, আমার মা বোনের ইজ্জত ধর্ষণ করেছে, যারা স্বাধীনতার, যারা বাংলাদেশ থেকেই চায় না, তারা বাংলাদেশের মানুষের ভোট চায় কিভাবে? ঘৃণা লাগে না? শফিকুর রহমানের যদি নুরানি চেহারা, আপনার দাড়ি আছে, ওনার যদি লজ্জা শরম থাকতো, তাহলে ওনার দল বাংলাদেশটাকেই চায় নাই, সে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সে প্রধানমন্ত্রী হতে চায়। এটা তার নিজের ভিতরে একটা লজ্জা থাকা উচিত ছিল। আমি মনে করি জামাত শিবিরের এই লজ্জা ঘৃণাটা বন্ধু নেই। বিশ্বের বিভিন্ন দেশেই আমরা যদি দেখি যে নির্বাচনের সময় প্রধান নেতারা কিন্তু ওই
তারেক রহমান যে বাস ব্যবহার করছেন সেই ধরনের বাস ব্যবহার করেন এবং বাংলাদেশে প্রথম এই ধরনের নির্বাচনী বাসের ক্যাম্পেইন বাসের উদ্বোধন করেছেন তারেক রহমান। এরপরে আমরা দেখছি যে জামায়াতের আমিরও এরকম একটি বাসে তাকে দেখা গেছে, যদিও পরে বলা হচ্ছে যে এই বাসটিতে তার আসলে কর্মীরা যাতায়াত করবেন এমন একটি কথা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? বিএনপির অ্যাক্টিভিস্টরা যারা আছেন তারা বলছেন যে এটি তারেক রহমানকে কপি করেছেন, এমন কথা বলছেন। তারেক রহমান সাহেব হলো জাপানি জাপানি মানে জাপানি প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি যে জাপানের আইডিয়াগুলো টেকসই থাকে, মজবুত থাকে। আর আপনার চায়নার টেকসই খুব দুর্বল থাকে। তো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মাথার আইডিয়া হচ্ছে জাপানি আইডিয়া, এটা টেকসই মজবুত সম্পৃক্ত। আর আপনি যাদের কথা বললেন যে যারা কপি করেছে তারা চায়না প্রোডাক্ট, তো জাপান থেকে যে প্রোডাক্ট হয়ে আসে সেটাকে অন্যরা কপি করবে, এটাই স্বাভাবিক। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেটা করবেন, তাকে এইসব ছোট ছোট দল বলেন আর এইসব ওই যে যারা লেভাসধারী শয়তান, এরা কপি করে নিজেদেরকে ইস্টাবলিশ করতে চাবেন। তারেক রহমান সাহেবকে যারা ফলো করে আমরা তো তাদেরকে স্বাগত জানাই। আমি তাদেরকে বলি যে আপনারা তারেক রহমান সাহেব হওয়ার চেষ্টা করেন। একজন তারেক রহমান বাংলাদেশে খুব অনেক জরুরি। একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনেক জরুরি ছিল। একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে অনেক জরুরি ছিল। একজন গুলাম আজমকে মানুষ ঘৃণা করত, একজন নিজামীকে মানুষ ঘৃণা করত, একজন শফিকুর রহমানকে মানুষ ঘৃণা করে। 12 তারিখে যেমন জাতীয় নির্বাচন হবে, তেমনি কিন্তু আরেকটি ভোট রয়েছে যেটি গণভোট, জুলাই সনদের বাস্তবায়নের জন্য। এই গণভোটের হা না নিয়ে নানা ধরনের কথা রয়েছে। তো এর মধ্যে সর্বশেষ গতকাল রংপুরের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণভোটে হা দিতে আহ্বান জানিয়েছেন। তো অনেকেই বলার চেষ্টা করছেন যে তারেক রহমান অনেকটা চাপে পড়েই আসলে হ্যাঁ ভোট দিতে বলেছেন। আপনার কি মনে হয়? দেখেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান, যাকে চাপ দিয়ে কখনো হা না বলানো সম্ভব না। উনি মনে করেছেন যে হার পক্ষে দিলে বাংলাদেশ উপকৃত হবে, তাই উনি আমাদের সকলকেই জাতির উদ্দেশ্যে বলেছেন হার পক্ষে থাকার জন্য। আমরা সকলেই হার পক্ষে অবস্থান নিয়েছি, হার পক্ষেই থাকব। দেখেন, এই হা না ভোট এটা পাবলিকের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। এটা পাবলিক বলতে পারেন আপনি সাধারণ মানুষ, সাধারণ দলের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু আমি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই হা না ভোটের পক্ষে ক্যাম্পিং শুরু করলো এবং 100 কোটি টাকার উপরে তারা এই ক্যাম্পিংয়ের জন্য ইনভেস্ট করার জন্য সিদ্ধান্ত নিল। আমরা দেখেছি যে পদ্মা সেতু 10,000 কোটি টাকা থেকে চলে গেল 40-50,000 কোটি টাকাতে। এটা মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। ঠিক একইভাবে সরকারের খায়ে কি কাজ পড়লো, সরকারের খেয়ে দিয়ে কী কাজ পড়লো যে আপনি হানা ভোটের পক্ষে ক্যাম্পিংয়ে নামলেন? আপনি তো একটা রাষ্ট্রের সরকার, আপনি জনগণের প্রতিনিধিত্ব করতেছেন, আপনি জনগণের উপর ছেড়ে দিবেন জনগণ কোনটা সিদ্ধান্ত নেবে, হার পক্ষে দেবে না নার ভোট পক্ষে দেবে। আপনি ক্যাম্পিং শুরু করলেন, কেন করলেন? আপনি কেন পক্ষপাতিত্ব করতে চাচ্ছেন? বা আপনি যদি আপনার হার পক্ষেই ইস্টাবলিশ করার ইচ্ছা, তাহলে আপনি হা জয়যুক্ত করে নিজেই প্রজ্ঞাপন জারি করে দিতেন। আপনি কেন ভোটের আয়োজন করলেন? কেন রাষ্ট্রের এত টাকা খরচ করতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় যে এটা একটা পাগলের কারখানা হয়ে গেছে আর কি। এবং তারা পাগলটা হয়েছে একটা গভর্নমেন্টকে ইস্টাবলিশ করার জন্য, একটা দলকে ইস্টাবলিশ করার জন্য। গভর্নমেন্ট বলতে আমি বলতে চাচ্ছি যে একটা জোটকে ইস্টাবলিশ করার জন্য, একটা দলকে ইস্টাবলিশ করার জন্য তারা মরিয়া হয়ে গেছে। যেহেতু আমরা নির্বাচন নিয়েই কথা বলছি, তো নির্বাচনের মধ্যে তো জোট হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা প্রথমে দেখেছিলাম 11 দলীয় জোট হওয়ার একটা সম্ভাবনা ছিল ইসলামী আন্দোলন সহ, পরবর্তীতে জামায়াতকে রেখে ইসলামী আন্দোলন বেরিয়ে গেল। তো এতে কি জামায়াত দুর্বল হলো কিনা, আর জামায়াত দুর্বল হলে সেটি বিএনপির জন্য কতটা সুবিধাজনক অবস্থা তৈরি করে? দেখেন, জামাতের দুর্বলতা সবলতা নিয়ে আমার কোনো হেডিক নাই, মাথা ব্যথা নাই। কারণ যে দলের কোনো প্রার্থী সারা বাংলাদেশে জামানত নিয়ে ফিরে আসতে পারে না, সেই দলের মানে কি পরিণতি, আমার শক্তিশালী হলো না দুর্বল হলো, এটা নিয়ে আমাদের পাবলিকলি অত হেডিক নাই। তবে ইসলামী আন্দোলনের পীর সাহেবকে নিয়ে আমি 2-4টা স্লোগান দিয়েছি বিগত সময়ে। সেটা দিয়েছি
উনি আমাদের নেতাকে নিয়ে এই জামাতের সাথে থেকেই ইসলামী আন্দোলনের পীর সাহেব কিন্তু বলছে যে যে জায়গা জামাতের ছোঁয়া লাগে সেইখানে ইসলাম বলতে কোনো কিছু থাকে না। তো ওনারা যখন জামাতের সাথে অ্যাটাচমেন্টে গেছে তখন ওনাদের ভিতরে ইসলাম মনে একটু দূরে সরে আসছিল আর কি। তখন ওনারা মানুষকে নিয়ে কটূক্তি করা শুরু করছিল। আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে ওনারা যখন বাজেভাবে আপনার মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছিল, তখন আমি পলিটিক্যালি যেটা স্লোগান দিয়েছি, সেটার পরে আমার কাছে মনে হয়েছে যে জামাতের সাথে চলে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না, ওনাদের ভিতরে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু যাকে খুশি হেদায়েত দান করে, যার কাছে খুশি হেদায়েত নিয়ে যান। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের ভিতরে আল্লাহ মনে হয় হেদায়েতটা ঠিকমতো রেখেছেন, যে কারণে জামাতের মধ্যে একটা মানে ইবলিশ শয়তানের আশপাশের নেতাদের সঙ্গ ত্যাগ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সারা দেশেই পুরো দমে নির্বাচন চলছে, কিন্তু একটি আসন খুব আলোচনায়, সেটি হচ্ছে ঢাকা আট, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লড়ছেন বিএনপির পক্ষে। অন্যদিকে আমরা যদি এনসিপি জামাত জোটের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি লড়াই করছেন, এবং এই আসনেই ঘটছে অদ্ভুত সব ঘটনা। আমরা দেখছি এখানে একটি দলের প্রার্থীকে ডিম ছোড়া হচ্ছে, একটি দলের প্রার্থী ভোট চাইতে গিয়ে ভোটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন। আবার একটি দলের প্রার্থী বলছেন যে সকালে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, উনি সকালে উঠেই তার নাম নিচ্ছে। আবার আরেকজন বলছে যে সকালে উঠে আল্লাহর নাম নিয়ে তিনি চাঁদাবাজি শুরু করছেন। এই যে বাকবিতণ্ডা, এইটা কেন হচ্ছে? দেখেন, আপনি নিজেও ওখানে প্রচারণায় গিয়েছিলেন। দেখেন, পাটোয়ারি সম্বন্ধে আমার কোনো মন্তব্য করার ইচ্ছা নেই। এই কারণে নেই, আমি সে আমাকে নিয়ে মাঝে কথা বলেছে, কথা বলার পরে আমি আমার সহযোদ্ধারা সহকর্মীরা তার নামে একটা মামলা করেছে। তো সে লোক মারফত আমাকে বলেছে যে আমি তো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার জন্য এটা বলেছি, ওই সময় আমার কারো নাম মনে ছিল না, নয়নমের নাম মনে ছিল, তাই নয়নমের নাম বলেছি। দেখেন, পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, তাকে তার মাথার ভিতরে একটা টেন্ডেন্সি, ওর কিন্তু জিতার কোনো টেন্ডেন্সি নাই। ওর সারাদিনে একটা টেন্ডেন্সি থাকে যে আমি সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনায় থাকবো। এখন ও যেহেতু আলোচনায় থাকতে চায়, তা মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিল, ঢাকার ছেলে মন্ত্রী ছিল। মির্জা আব্বাসের আসনে দিলে সারাক্ষণ যদি মির্জা আব্বাসের সম্বন্ধে বলতে থাকে তখন মিডিয়া ফোকাসটা পাবে। সে একটা কারণে সে ওই মিডিয়া ফোকাসটা চায় আর কি। এই কারণে সে আব্বাস ভাইরি নিয়ে সার্বক্ষণিক বলতে থাকে। আর ডিম চুলার ঘটনাটা আমি খুব নিখুঁতভাবে এটা খোঁজখবর নিয়েছি। এটা জামাত শিবির এবং পাটোয়ারির আশপাশের লোকজনেরই একটা সাজানো মেকি গেম ছিল যে তারা ওই দিকে যাবে। ওইখানে কিন্তু ওই দিকে পিঠা উৎসব নামে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, ওই দিকে মির্জা আব্বাস ভাই যাওয়ার কথা ছিল আর কি। তো পাটোয়ারি তার আগেই গিয়ে মনে করেন একটা মব সৃষ্টি করে ফেলছে যে আব্বাস সাহেব যাতে এই দিকে না আসতে পারে, বা ও এই মবের ভিতরে একটু থাকতে চায় আর কি। এই জন্য আমি কিছুদিন আগে একটা স্লোগান দিয়েছি যে পাটোয়ারি মব করে বিএনপি ভোট করে, জামাত শিবির মব করে বিএনপি ভোট করে, এনসিপি মব করে বিএনপি ভোট করে। আপনি সারা বাংলাদেশে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় দেখবেন এই যে এনসিপির নেতারা বলেন, এই পাটোয়ারিদের সাঙ্গভঙ্গরা বলেন, জামাতালারা এদের সাথে জোট হয়েছে, একসাথে মিলে মব করে করে মানুষকে মনে করেন জিম্মি করার চেষ্টা করে। তো এদেরকে নিয়ে মানুষের চিন্তাধারা অতটুকুই। আর বাংলাদেশে এখন একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে থেকে খুব সহজেই মানুষ নিজেকে প্রেজেন্ট করার সুযোগ পায়, যেটা পাটোয়ারি এই সুযোগটা নিতে চাচ্ছে। এটা ওর অতটুকুর জন্যই, ওর চাওয়া তো বেশি না, ওর চাওয়া আছে যে মিডিয়াতে যাতে থাকে। তো সেই কারণে ও অতটুকু করতেছে। এটা আমি মনে করি না তেমন বেশি বেটার কিছু। আমি আব্বাস ভাইকে বলছি যে আপনি ওর কথা শুনবেন না, ওর কথায় কান দেবেন না, এবং আপনার পিএস এপিএস বা আশপাশের যত লোক আছে তারা যদি আপনাকে এটা দেখাইতে যায়, শোনাইতে যায়, আপনি তারে ধাড়ি মেরে সরাই দেবেন। কারণ পাটোয়ারির কথা শুনে আপনার ওই সময় নষ্ট করার মতো মির্জা আব্বাসের আপনি ওই লেভেলে এখন আসেন নাই।